আসসালামু আলাইকুম। মেডিকেলে চান্স পেতে এই শেষ দিকে তোমাদের ঠিক রিভিশন কিভাবে দেওয়া উচিত এবং সেই রিভিশন ক্লাসগুলো কীরকম হওয়া উচিত তার জন্যই আজকের এই দুর্দান্ত ভিডিওটা। এই দুর্দান্ত ভিডিওতে আমি তোমাদেরকে একদম ডেমো ক্লাস নিয়ে তোমাদেরকে দেখাবো যে মেডিকেলে চান্স পাইতে ঠিক কোন ধরনের রিভিশন ক্লাস লাগে এবং কোন ধরনের ক্লাসগুলো আসলে করতে হয়। তো প্রথমেই তোমাদেরকে বলি যে মেডিকেলে চান্স পাইতে তোমাদের আসলে তিনটা জিনিসের উপর এখন খুব বেশি বেশি ফোকাস করতে হবে। একটা হচ্ছে মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, মূল বইয়ের তুমি গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাকে পড়তে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ ওই চ্যাপ্টারের ঠিক কোন কোন জায়গা থেকে গত 15 বছরের প্রশ্ন আসছে সেই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস প্লাস ব্যাখ্যা সহ, বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাকে সলভ করে ফেলতে হবে সেই প্রশ্ন ব্যাংকটা ওই চ্যাপ্টার থেকে। আর প্রিসাইজ এক্সট্রা ইনফো। প্রিসাইজ এক্সট্রা ইনফো মানে তুমি পুরা আরেকটা বই পড়বা না, তুমি সেই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রিসাইজ করে তোমাকে রিভিশন দিতে হবে। প্রিসাইজ এক্সট্রা ইনফো সাথে এই তিনটা মেইন। সাথে চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশনগুলো একটু অন্যরকম হবে। যেমন বায়োলজির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন সলভ তেমন একটা কার্যকর না বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে এর পাশাপাশি অনুশীলনী সলভটাও খুব গুরুত্বপূর্ণ, এটা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি হয়। আমি কি বুঝাতে পারছি যে সাবজেক্ট ভিত্তিক একটু ভিন্ন হবে এটা ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে। যদি সেটা ফিজিক্স এবং কেমিস্ট্রি হয়, এই দুই সাবজেক্টে তোমাকে অনুশীলনের প্রশ্নগুলোও সলভ করে যেতে হবে, ঠিক আছে। অনুশীলনের প্রশ্ন সলভ করলেই তোমার এখানে বিগত বছরের মেডিকেল প্রশ্ন, বোর্ডের প্রশ্ন এগুলো সলভ হয়ে যাবে। তাহলে বুঝছো মোটামুটি বেসিক তিনটা। তাহলে মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস প্লাস ব্যাখ্যা সহ সলভ করতে হবে, সাথে প্রিসাইজ এক্সট্রা ইনফো। এইগুলো তোমাকে গুছিয়ে রিভিশন দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। সাথে তোমাকে কি করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী সলভটা করে ফেলতে হবে। বায়োলজি হইলে খুব একটা দরকার নাই। তো চলো তাহলে আজকে আমরা কোষ বিভাজন এই অধ্যায়টা তোমাদেরকে রিভিশন দেওয়ায় তোমাদেরকে ডেমো ক্লাস দেখাই যে কিভাবে আসলে রিভিশন দেওয়া উচিত। এবং আমরা আমাদের এই যে সামনের যে লাস্ট ফাইট ব্যাচ, এই লাস্ট ফাইট ব্যাচের আমাদের রিভিশনটাও এইরকম গুছানো হবে প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে। তবে আমি আগেই বলে রাখি, যেহেতু আজকে আমরা কোষ বিভাজনের ডেমো ক্লাস নিব, তো কোষ বিভাজন বায়োলজির একটা চ্যাপ্টার। বায়োলজির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্ন সলভ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এই জন্য বায়োলজির ক্ষেত্রে এই পার্টটা বাদ যাবে। বাকি তিনটা জিনিস সুন্দর করে প্রিসাইজ করে আমরা রিভিশন দিব। যেই চ্যাপ্টারের জন্য যেই রকম বা যেই সাবজেক্টের জন্য যেরকম ওইভাবে আমরা রিভিশন দিব, তাই না? তো চলো তাহলে আমরা শুরু করি। তাহলে দেখো অলরেডি আমরা একটা খুবই গুছানো আমরা রিভিশন নোট বানায় রাখছি। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা কি লেখা, লাস্ট ফাইট রিভিশন নোট। অর্থাৎ এই নোটটা তোমাদের লাস্ট ফাইট ব্যাচে ভর্তি হইলে তোমরা এই নোটটা পাবা। এই নোটটা একদম গুছানো, মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ সলভ, আর এক্সট্রা ইনফো দেওয়া আছে। যেহেতু বায়োলজি এই জন্য এখানে অনুশীলনের প্রশ্ন আমরা অ্যাড করি নাই। আচ্ছা আসো, তো প্রথমে দেখো তাহলে কোষ বিভাজন। দেখো রিভিশন ক্লাসগুলো কিভাবে হবে, এবং রিভিশন দিতে তোমার সময় লাগবে অনেক কম। অনেক বেশি সময় যদি লাগে 5 ঘন্টা 10 ঘন্টা এরকম রিভিশন দিয়ে তো তুমি শেষ করতে পারবে না, সময়ও কম লাগতে হবে। তাহলে আসো, তাহলে প্রথমেই আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন ওয়াল্টার ফ্লেমিং কত খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন? 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা এবার আসো কোষ বিভাজনের প্রকার হইতে চলে যাই। তাহলে জীবজগতে 3 প্রকারের কোষ বিভাজন, ঠিক আছে। এটা আমরা ফাইনাল করি নাই, এটা একটু ঘষা মাজা চলতেছে, একটা দুটা বানান এখানে ভুল থাকতে পারে, ফাইনাল নোটে আরো সুন্দর থাকবে। তাহলে জীবজগতে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়। কি কি দেখা যায়? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, ঠিক আছে। অ্যামাইটোসিসকে কি বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে কি বলে? সমীকরণিক কোষ বিভাজন। মায়োসিসকে কি বলে? হ্রাসমূলক কোষ বিভাজন বলে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এগুলো সব মেইন বইয়ের গুরুত্বপূর্ণ লাইন কিন্তু হাসান স্যারের বইয়ের। এবার আসো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখো এটা কোথায় কোথায় হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আর কিছু লাগুক না লাগুক, কোথায় কোথায় হয়? কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এই প্রকার কোষ বিভাজন দেখা যায়। তারপরে ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াও কতটা অ্যামাইটোসিসের মতোই। তাহলে অ্যামাইটোসিস কোথায় দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখতে পারো, বে অফ বেঙ্গল দিয়ে। বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ওয়াইতে ইস্ট। তাহলে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট এগুলাতে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। এগুলো সবই কিন্তু হাসান স্যারের বইয়ের লাইন, মেইন বইয়ের লাইন।
আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে তোমার কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। বায়োলজিতে ক্যারিও শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াস, বায়োলজিতে ক্যারিও শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াস, এই জন্য নিউক্লিয়াসের বিভাজনকে তোমার বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে তোমার বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজনকে তোমার কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটো শব্দের মানে কি? সাইটো শব্দের মানে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটো শব্দের মানে হচ্ছে সাইটোপ্লাজম, এই জন্য সাইটোপ্লাজমের বিভাজনকে তোমার কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়। এবার চলে আসো, দেখো এই যে অলরেডি আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। দেখো এই টপিক থেকে দেখছো ডেন্টালের 21-22, 20-21 প্রশ্ন আসছে, আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20 সেশনে প্রশ্ন আসছে। দেখো কোন প্রক্রিয়ায় তাহলে নিউক্লিয়াসের বিভাজন হয়, এইমাত্র পড়ছো। অ্যান্সার কি? ক্যারিওকাইনেসিস। আর দেখো সাথে আমরা বিস্তারিত ব্যাখ্যা অ্যাড করে দিছি আমাদের রিভিশন নোটের মধ্যে। দেখো কাইনেসিস দিয়ে যত শব্দ আছে সবগুলোকে একসাথে করে দিছে, দেখছো? তাহলে একসাথে তোমার কতগুলো পড়া হয়ে গেছে। ইন্টারকাইনেসিস মানে কি? মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী সময়। সাইটোকাইনেসিস কি? ওই যে সাইটোপ্লাজমের বিভাজন। মেটাকাইনেসিস কি? বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে তোমার বলা হয় মেটাকাইনেসিস, এটা আমরা পড়ছি, মেটাফেজ পর্যায়ে পাওয়া যায়। ডায়াকাইনেসিস কি? ওই যে মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর সর্বশেষ ধাপকেই তোমার বলা হয় ডায়াকাইনেসিস। তোমরা এগুলো পড়ছো। দেখছো, তাহলে আমাদের অ্যানালাইসিস করে প্রশ্ন সলভ হয়ে গেল বিস্তারিত ব্যাখ্যা সহ, সাথে হচ্ছে আমরা কি করলাম? মেইন বইয়ের গুরুত্বপূর্ণ লাইনও পড়ে ফেললাম। এবার চলে আসো কোষচক্র এবং ইন্টারফেজ। দেখো কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ, এগুলো হচ্ছে দ্রুত বিভাজিত হয়। আর কিছু কোষ আছে যারা প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে। আবার কিছু কোষ আছে যেটা কখনোই বিভক্ত হয় না, যেমন পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। এগুলো তুমি সহজেই মনে রাখতে পারো হচ্ছে পলাশ দিয়ে। দেখো পলাশ, দেখো পতে হচ্ছে পেশিকোষ, লাতে হচ্ছে লোহিত রক্তকণিকা, আর সাথে লোহিত রক্তকণিকার আরো দুইটা ভাই আছে, কি বলো? অনুচক্রিকা আর হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে অনুচক্রিকা প্লাস হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর এই শতে হচ্ছে দেখো স্নায়ুকোষ আর হচ্ছে উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। তাহলে কখনোই বিভাজিত হয় না এরকম কিছু কোষের নাম আসলে কেমনে মনে রাখবা? পলাশ দিয়ে। পতে হচ্ছে পূর্ণাঙ্গ পেশিকোষ, লতে লাল রক্তকোষ, সাথে হচ্ছে তার দুইটা ভাই অনুচক্রিকার শ্বেত রক্তকণিকা, শতে হচ্ছে স্নায়ুকোষ এবং স্থায়ী কোষ। এগুলো কখনো বিভাজিত হয় না। আর সবসময় বিভাজিত হয় এরকম কোষ হচ্ছে ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। তাহলে দেখো কেন এগুলো বিস্তারিত পড়াচ্ছে, দেখো এইখান থেকেই প্রশ্ন আসে। দেখো আমরা কিন্তু মাঝখানে অনেক কিছু বাদ দিছি। কেন বাদ দিছি? মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, কারণ সেখান থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে নাই, কিন্তু এইখান থেকে প্রশ্ন আসছে, এই জন্য আগে এটা পড়া নিছি, এখন আমরা সলভ করি। দেখছো কত গুছানো পড়া। যেই টপিক থেকে প্রশ্ন আসে আগে সেই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন মেইন বই থেকে আমরা পড়াচ্ছি রিভিশন ক্লাসে, দেন আমরা সেই টপিকের হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে আমরা তোমাকে ব্যাখ্যা সহ সলভ করে দিচ্ছি সাথে সাথেই। তাহলে তুমি বুঝতে পারতেছো, ও আচ্ছা হ্যাঁ, তার মানে এই জায়গা থেকে প্রশ্ন আসে। তার মানে তুমি আইডিয়া করতে পারতেছো যে পরবর্তী বছরের প্রশ্ন কোথা থেকে আসতে পারে, একটা আইডিয়া করা যায় কিন্তু। বুঝতে পারতেছো? যেমন দেখো মানব শরীরে কোন কোষ বিভাজন হয় না, দেখছো এইমাত্র পড়াইছে। তাহলে কোন কোষ বিভাজন হয় না? যে লোহিত রক্তকণিকা বা আরবিসি। তাহলে দেখছো যে মানুষের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, স্নায়ুকোষ এবং পেশিকোষ কখনো বিভাজিত হয় না। তাহলে কি বুঝতে পারতেছো? আগে আমরা মেইন বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বো, ঠিক যে জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো সুন্দর করে পড়বো, দেন আমরা প্রশ্নের সাথে সাথে অ্যানালাইসিস করে সলভ করে ফেলবো বিস্তারিত ব্যাখ্যা সহ, আর লাস্টে আমরা এক্সট্রা ইনফো পড়বো। আর কি লাগে? বায়োলজিতে অনুশীলনের প্রশ্ন লাগে না, এই জন্য এখানে অনুশীলনের প্রশ্ন আমরা সলভ করবো না। এটা ফিজিক্স বা কেমিস্ট্রি হলে আমরা এক্সট্রা সলভ করবো। ঠিক আছে, এবার আসো দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। তাহলে গ্রোথ ফ্যাক্টরটা কে তৈরি করে দেয়? শ্বেত রক্তকণিকা। আর বোন ম্যারো বা অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এরাইথ্রোপয়েটিন হচ্ছে তোমার বের হয়। তাহলে এখান থেকে একটা জিনিস জানতে হবে, তাহলে নিচের কোন অঙ্গ এরাইথ্রোপয়েটিন উৎপাদন করে? অ্যান্সার কি? তোমরা জানো এটা বৃক্ক থেকে উৎপন্ন হয়। দেখো বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তেছে। তাহলে দেখো বৃক্ক এরাইথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোন উৎপন্ন করে।
এরাইথ্রোপয়েটিন ওই এরাইথ্রোসাইট বা আরবিসি উৎপাদনে উদ্দীপনা যোগায়। তাহলে দেখছো গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে ফেললাম, যে তাহলে গ্রোথ ফ্যাক্টর আসে শ্বেত রক্তকণিকা থেকে, আর বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এরাইথ্রোপয়েটিন তৈরি হয়। এটা কে তৈরি করে? এই জিনিসটা তৈরি করে হচ্ছে তোমার বৃক্ক। দেখো এটাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20-এ আসছে। তাহলে দেখছো সাথে তুমি পড়ে ফেললা, তাহলে গুরুত্বপূর্ণ জিনিস যে বৃক্ক এরাইথ্রোপয়েটিন তৈরি করে, সাথে আশেপাশের আরও কিছু জিনিস পড়ে ফেললা, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যাঞ্জিওটেনসিন নামক হরমোনও উৎপন্ন করে। ওকে, আর এরাইথ্রোপয়েটিনের কাজ কি? সেটা এরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা যোগাচ্ছে। এবার আসো ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ অবস্থায় কোষের যে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, তারপর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন দশাগুলা। দেখো G1 দশা, একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় G1 উপপর্যায়ে। G1 এর প্রথমেই হচ্ছে সাইক্লিন নামক এক প্রকারের প্রোটিন তৈরি হয়, যেটা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে। তাহলে G1 এর প্রথমে কোন প্রোটিন তৈরি হয়? সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, যেটা সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটা এনজাইমের সাথে যুক্ত হয়ে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেছে এবং নিয়ন্ত্রণ করতেছে। মোট কোষ চক্রের কত পার্সেন্ট সময় এই উপপর্যায়ে ব্যয় হয়? 30 থেকে 40% সময় এই G1 উপপর্যায়ে হচ্ছে ব্যয় হয়। এবার আসো এস দশা। এস মানে হচ্ছে, তুমি মনে করবা এস মানে হচ্ছে সিনথেসিস, মানে সংশ্লেষণ করা। অর্থাৎ এই উপপর্যায়ে হচ্ছে কি সংশ্লেষণ হয়? ডিএনএ সংশ্লেষণ হয়। সিনথেসিস শব্দের মানে হচ্ছে সংশ্লেষণ হয়, তাহলে উপপর্যায়ে কি সংশ্লেষণ হয়? ডিএনএ হচ্ছে তোমার সংশ্লেষণ হয়। তাহলে উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াস, ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রে রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সংশ্লেষণ হয়, তোমরা জানো। তো এ সময় হিস্টোন প্রোটিনও সংশ্লেষণ হয়। এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময়ের 30 থেকে 50 ভাগ, আর এই ডিএনএ সংশ্লেষণ ঘটে এস দশায়। ঠিক আছে, তাহলে আসো নিচের কোন দশায়, আচ্ছা এখানে একটু আসলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ হবে, এটা হচ্ছে মানে একটু আসছে আমাদের এখানে, আমি বলছি এটা রিভিউয়ের কাজ চলতেছে, আমরা আরও ঘষা মাজা করতেছি। ঠিক আছে, এটা প্রথমবার টাইপ করার পরে আসছে, তো যারা টাইপ করছে তারা তো বুঝোই দ্রুত টাইপ করতে যে একটা দুইটা বানান এদিক সেদিক হয়, এটা তোমরা জানো। তাহলে কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22-এর প্রশ্ন। তাহলে কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? এস দশায় হচ্ছে ডিএনএ সংশ্লেষণ ঘটে। তাহলে এখানে ব্যাখ্যাটাও আমরা বলে দিলাম। এম দশা মানে মাইটোসিস দশা, এই দশায় কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়, এম মানে মাইটোসিস। আর দেখো G2 দশা, এটা হচ্ছে এম দশায় প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে। এক্সট্রা আরও কিছু জিনিস পড়ে ফেললাম এখান থেকে, দেখছো। তাহলে G1 দশায় কি হয়? দেখো রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় G1 দশায়। আর এস দশায় কি হয়? এই পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সম্পন্ন হয়, মোট সময় হচ্ছে 30 থেকে 50 ভাগ ব্যয় হয়। গুরুত্বপূর্ণ লাইন হাসান স্যারের বই থেকে। এবার আসো G2 দশা। তাহলে এটা হচ্ছে এম ফেজ। এম মানে কি? মাইটোটিক ফেজ। তাহলে এটা মাইটোটিক দশায় প্রবেশ করার প্রস্তুতি পর্যায় হচ্ছে G2 দশা। তাহলে উপপর্যায়ের প্রধান কাজ কি? মাইক্রোটিউবিউল গঠনকারী হচ্ছে তোমার পদার্থ সংশ্লেষ করা, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়। তাহলে এই G2 দশা হচ্ছে শেষ প্রস্তুতি পর্যায়ে, এরপরেই কিন্তু জিনিসটা মাইটোসিসে প্রবেশ করবে। তাহলে মাইটোসিসে তার কি লাগে? স্পিন্ডল যন্ত্র লাগে। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য শেষ এই উপপর্যায়ে হচ্ছে কিছু জিনিস তৈরি হবে। কি তৈরি হবে? মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ তৈরি হবে, যেটা দিয়ে পরবর্তীতে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। বুঝতেই পারছো, G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে গেলে একটা ফ্যাক্টর লাগে, যেটাকে বলা হয় MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। ঠিক আছে, দেখছো তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পড়ে ফেললাম, সাথে ওই টপিক থেকে গত 15 বছরে আসা মেডিকেল বা ডেন্টালের প্রশ্ন সলভ করে ফেলছি ব্যাখ্যা সহ। দেখছো আর কি লাগে। এবার আসো মাইটোসিসের ধাপসমূহ। সবগুলা ধাপ থেকে প্রশ্ন আসে নাই, মাইটোসিসের ধাপসমূহ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রোমেটাফেজ থেকে, এই জন্য আমরা প্রোমেটাফেজ দিয়ে শুরু করতেছি। প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়, এটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী পর্যায়। তাহলে প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে মেরুযুক্ত তোমার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, এ সময় ক্রোমোজোম হচ্ছে একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। আর এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। জাস্ট দেখলা, এটা ভাই রিভিশন ক্লাস, এটা তো এখন মেইন ক্লাস না, বিস্তারিত ক্লাস না যে একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা সহ প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো। এটা তো আর এখন রিভিশন ক্লাসে সম্ভব না, শেষ দিকে চলে আসছো মেডিকেল অ্যাডমিশনের। জাস্ট এইগুলা পড়তে হবে তোমার, বুঝতে পারছো? এটা স্বল্পস্থায়ী পর্যায়, প্রোফেজের একেবারে শেষের দিকে তন্তুময় প্রোটিনের সমন্বয় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ক্রোমোজোম হচ্ছে একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোজোমীয় নৃত্য বলে। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রোমেটাফেজে দেখা যায়। আর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয়। ঠিক আছে, এবার দেখো এখান থেকে প্রশ্ন আসছে, দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে
নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে বিলুপ্তি ঘটে। ঠিক আছে, অ্যান্সার কি? প্রোমেটাফেজে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এটা নিয়ে এখন একটা বিতর্ক আছে, হাসান স্যারের বই অনুযায়ী আমি বলি। ঠিক আছে, হাসান স্যারের বই অনুযায়ী বলা আছে প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, মানে বিলুপ্তি ঘটা শুরু হয়। বাট প্রোমেটাফেজে হচ্ছে বিলুপ্তি ঘটে। আবার বলছে সম্পূর্ণরূপে বিলুপ্ত থাকে হচ্ছে মেটাফেজে। হাসান স্যারের বইয়ে 3 জায়গায় 3 রকম কথা বলছে। প্রোফেজে বলছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, তার মানে শুরু হয় বাট সম্পূর্ণ বিলুপ্তি ঘটে না। প্রোমেটাফেজে বলা আছে যে নিউক্লিওলাস এবং হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তাহলে প্রশ্ন এটাই বলছে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। অ্যাকর্ডিং টু হাসান স্যারের বই এটা হচ্ছে প্রোমেটাফেজ হবে অ্যান্সার। আর যদি বলতো যে কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে, সম্পূর্ণ বিলুপ্ত থাকে বলে অ্যান্সার হতো মেটাফেজ। হাসান স্যারের বই অনুযায়ী 3 জায়গায় 3 রকম। ঠিক আছে, এটাই বলছে। এই যে দেখো, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে এই যে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, এবং এ পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্ত ঘটে। ঠিক আছে, এটাই বলছে। এবার আসো মেটাফেজ বা মধ্য পর্যায়ে, এটা একটু দেখতে হবে। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকেও যে বলা হয় মেটাকাইনেসিস। এই পর্যায়ে হচ্ছে মেটা মানে মনে রাখবা মোটা, তাহলে এই পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। আর একটি অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া এটি হয়ে থাকে, এটাকে বলা হয় সুপার কয়েলিং। মানে অর্থাৎ ক্রোমোজোমগুলো কি সুতার মতো দেখতে না, তাহলে সুতার মতো দেখতে একটা ক্রোমোজোম এটা নিজে নিজের সাথে হচ্ছে প্যাচ খায়, প্যাচ খেয়ে খেয়ে অনেক বেশি মোটা হয়ে যায়। এইটাকে বলা হয় সুপার কয়েলিং, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যখন ক্রোমোজোম মোটা হয়ে যায় তাকে বলে কনডেনসেশন বা মোটা হওয়া। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসে যে সম্পূর্ণ বিলুপ্ত থাকে, দেখছো আমি বলছিলাম 3 জায়গায় 3 রকম কথা, যে বিলুপ্তি ঘটতে থাকে অর্থাৎ ঘটা শুরু হয় প্রোফেজে, কিন্তু বিলুপ্ত হয় প্রোমেটাফেজে। আর এমনি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্ত থাকে কখন? মেটাফেজে। ভাষাগত 3 রকম কিন্তু ভাষাগত পার্থক্য আছে। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে যে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টা অপত্য সেন্ট্রোমিয়ারে পরিণত হয়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23-এ প্রশ্ন আসছে মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়। তাহলে দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা কিন্তু সঠিক। দেখো, ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়ে আছে, আমরা দেখব একটু পরে। ক্রোমোজোমগুলো এককভাবে থাকে না, এটা হ্যাঁ, এটা মানে কোনটি সঠিক নয় বলছে, হ্যাঁ এটা সঠিক, এককভাবে থাকে। ক্রোমোজোম অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আসলে ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো ধরো এই প্রশ্নটাই তুমি কিভাবে অ্যান্সার করবা। দেখো এই প্রশ্নটাই অনেকে কিন্তু আটকে গেছে, কারণ একটু কেমন জানি লাগছে। দেখো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা এইমাত্র পড়ছি যে মেটাফেজে হচ্ছে প্রতিটি সেন্ট্রোমিয়ার হচ্ছে সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। ঠিক আছে, এটা সঠিক। ধরো পরের অপশনটা তুমি বুঝতেছো না, যেটা বুঝতেছি না, আচ্ছা তুমি 3 নম্বরটায় চলে যাও। ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, এখনও কিন্তু ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমাটিডগুলো একসাথেই থাকে। ক্রোমাটিডগুলো সম্পূর্ণ আলাদা হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয় অ্যানাফেজ পর্যায়ে। যে অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে একটা ক্রোমোজোম 2টা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, কিন্তু আমরা আছি মেটাফেজ পর্যায়ে, তার মানে এখনও 2টা ক্রোমাটিড একসাথেই আছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো তার মানে এককভাবেই আছে। ঠিক আছে, তারপরে ক্রোমোজোম অপরিবর্তিত থাকে, যেহেতু ক্রোমোজোমগুলো একসাথেই আছে অর্থাৎ ক্রোমাটিডগুলো একসাথেই আছে, তাহলে এখনও ক্রোমোজোমটা অপরিবর্তিত থাকে, এটাও ঠিক আছে। তার মানে বুঝলাই 4টার মধ্যে এটা 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 ঠিক। তাহলে যদি পরীক্ষার হলে নাও পারো, মোটামুটি আইডিয়া করতে পারতেছো যে ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়, এটাই হচ্ছে ভুল বা এটাই হচ্ছে সঠিক নয়। দেখছো, তাহলে দেখো এই যে ব্যাখ্যা, ক্রোমোজোমে আসলে এই যে লুপ সৃষ্টি হয় মিওসিস 1-এর মেটাফেজ 1 পর্যায়ে হচ্ছে আসলে ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। বুঝছো? ওকে, এবার আসো দেখো, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে 18-19-এ মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে বলো? ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে, তাই না? এটা তো এইমাত্র পড়াইছি, দেখছো ব্যাখ্যা সহ, বিস্তারিত ব্যাখ্যা সহ পড়া হয়ে গেছে। এবার আসো অ্যানাফেজ বা গতি পর্যায়। দেখো সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ অর্থাৎ মেটাফেজের একদম শেষ ধাপে সেন্ট্রোমিয়ার হচ্ছে পৃথক হয়, এর সাথে সাথেই মেটাফেজ শেষ, অ্যানাফেজ শুরু। তাহলে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথেই হচ্ছে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমসমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে যে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। তাহলে বলো কোষ বিভাজনের কোন পর্যায়ে
প্রত্যেকটা ক্রোমাটিড একটা করে হচ্ছে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। ঠিক আছে। আচ্ছা, অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় হচ্ছে তোমার কি হয়, অনুগামী হয়। ঠিক আছে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী যে মেটাসেন্ট্রিক যেটা ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে আকৃতির, টেলোসেন্ট্রিক হচ্ছে আই আকৃতির অক্ষরের মতো দেখায়। অপত্য ক্রোমোজোমগুলো এই যে মেরুর কাছাকাছি পৌঁছাইলে অ্যানাফেজ তথা গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। দেখলাম। এবার দেখো কেন এই টপিকটা পড়াইলাম, এটা হচ্ছে হাসান স্যারের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। দেখো কারণ দেখো এই যে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। দেখো এই প্রশ্নটা আসছে, এই জন্যই তোমাকে আগে এগুলো পড়ায় নিয়েছি মেইন বই থেকে গুছানো। তাহলে দেখছো আমাদের নোটটা কতটা প্রিমিয়াম গুছানো, যে আগে তোমাকে জিনিসটা পড়াইছি, গুরুত্বপূর্ণ লাইন পড়া হয়েছে, দেন প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করছো, লাস্টে আমরা হচ্ছে প্রিসাইজ এক্সট্রা ইনফো পড়ায় দেবো এখান থেকে। তাহলে দেখো প্রত্যেকটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, এটা কোন পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে, বুঝতেই পারতেছো একই ব্যাখ্যা মেইন বইয়ের লাইনগুলো ব্যাখ্যা। এবার আসো সাইটোকাইনেসিস। দেখো সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাই না? একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর ডাবের পানি হচ্ছে এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজনের হচ্ছে ফসল, এটা আমরা পড়ছি। আর আমাকে বলো তো এরকম বহু কোষ বিশিষ্ট উদ্ভিদকে কি বলে? এটা একটু আমি এক্সট্রা লিখে দিই, বহু কোষ বিশিষ্ট। আমরা তো আছি এই জন্য ক্লাসেও দুই একটা জিনিস আমরা আবার এক্সট্রাও লিখে দিব এরপরও। তাহলে বহু কোষ বিশিষ্ট উদ্ভিদ কোষ, এটাকে কি বলে বলো তো? বহু কোষ বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। পড়ছো না? বহু কোষ বিশিষ্ট উদ্ভিদকে তোমার বলা হয়, উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আর বলো বহু কোষ বিশিষ্ট প্রাণী কোষকে কি বলে? প্লাজমোডিয়াম। মনে রাখার টেকনিক কি? পতে প্রাণী, প্রতে প্লাজমোডিয়াম। তাহলে সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একটা সময় কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এগুলো আমরা ডিটেলস পড়াইছি কোষ বিভাজন ক্লাসে। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এটার এক্সাম্পল হচ্ছে ডাবের পানি। সাথে মনে রাখবা এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? আচ্ছা বহু নিউক্লিয়াস হবে, সরি বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বহু কোষ বিশিষ্ট কেন বলতেছি, সরি বহু নিউক্লিয়াস, তাই তো বলি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, হ্যাঁ বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আর এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। পতে প্রাণী, পতে প্লাজমোডিয়াম। ওকে, এবার দেখো মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা, এখান থেকে শুধু হচ্ছে ওই হেডলাইনগুলো হচ্ছে তোমার আসে। ঠিক আছে, এগুলো একটু দেখবা। দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সংখ্যার সমতা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন। জাস্ট হেডলাইনগুলো পড়বে। এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটা হচ্ছে প্রয়োজনীয় বা প্রয়োজনীয় নয়। দেখো কিছু কিছু অপ্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের হচ্ছে লোহিত রক্তকোষ, কর্নিয়ার কোষ, এগুলোর জীবনকাল হচ্ছে অনেক সীমিত, তো এগুলো বারবার হচ্ছে পুনরুৎপাদন হয় মাইটোসিস প্রক্রিয়ায়। দেখো এই যে কোন কোষ বিভাজন পদ্ধতিতে, তাহলে বলো আরবিসি তৈরি হয়। দেখছো এখান থেকে চলে আসছে কোন কোষ বিভাজন পদ্ধতিতে লোহিত রক্তকণিকা তৈরি হয়, আনসার হচ্ছে মাইটোসিস। তাহলে দেখছো এই যে কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল হচ্ছে সীমিত, যেমন আরবিসি বা লোহিত রক্তকণিকা, কর্নিয়ার বাইরের কোষ। ফলে এই যে দেখো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। তাহলে আরবিসির পুনরুৎপাদন ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। দেখছো, তারপরে দেখো আরও কিছু মাইটোসিসের গুরুত্ব আছে। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা করা, আর অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে। তাহলে আসো মানব দেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য? এই মাত্র পড়ছো এই মাইটোসিস, তাই না? মাইটোসিসের গুরুত্বে পড়ছো। তাহলে মাইটোসিস কি করে দেখো বিস্তারিত ব্যাখ্যা। ক্ষতস্থান পূরণ এবং বৃদ্ধিতে সহায়তা করে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার ফলেই হচ্ছে তোমার আসতেছে। তারপরে দেখো মিওসিস কি? জনন কোষ সৃষ্টি এবং প্রজাতির সক্রিয়তা বজায় রাখে। অ্যামাইটোসিস হচ্ছে এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি করে। আর সিনাপসিস হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। অর্থাৎ কাছাকাছি টার্মগুলা মিওসিস, অ্যামাইটোসিস, সিনাপসিস, মাইটোসিস কোনটা কি বিস্তারিত ব্যাখ্যা সহ পড়ে ফেললাম। দেখছো, এবার আসা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে এখানে দেখো নেক্রোসিস, দুইটা জিনিস এখান থেকে পড়তে হয়। পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মরে যায়, এটাকে বলা হয় নেক্রোসিস। আমি মনে রাখতাম নেক্রো মানে নেকড়ে। ধরো তোমাকে নেকড়ে কামড় দিছে, তাহলে বিষাক্ত কোনো কিছু বা পুষ্টির অভাবে মৃত্যু হলে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অধিকাংশ রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং
রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং কোষগুলোতে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মৃত্যু হয়। তাহলে দেখো এখান থেকে দেখো প্রশ্ন আসছে, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20-এ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 সেশনে প্রশ্ন আসছে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? অ্যাপোপ্টোসিস বলে। দেখছো এইমাত্র বললাম। আর অস্বাভাবিক কোষ মৃত্যুকে কি বলে? নেক্রোসিস বলে। মনে রাখবা কেমনে? নেক্রোসিস মনে করবা, নেক্রো মানে তোমাকে কামড় দিয়ে ফেলছে, মনে রাখার টেকনিক বলতেছি, ঠিক আছে? নেক্রো মানে তোমাকে কামড় দিয়ে ফেলছে, মানে নেকড়ে কামড় দিলে তো তুমি অস্বাভাবিকভাবে মারা যাবা, এই জন্য নেকড়ে কামড় দিলে তুমি অস্বাভাবিকভাবে মারা যাবা, এই জন্য এটাকে বলা হয় নেক্রোসিস, তাই না? আচ্ছা, আর অ্যাপোপ্টোসিস তো বুঝতেই পারতেছো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে অ্যাপোপ্টোসিস বলে। আচ্ছা, এবার চলে আসো, তাহলে দেখছো এই যে ব্যাখ্যা, বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু হলে নেক্রোসিস, আর দেখো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে অ্যাপোপ্টোসিস বলে। এবার আসো মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন কোথায় হয়, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে মায়োসিস সর্বদা হচ্ছে মাতৃকোষে সম্পন্ন হয়, মায়োসিস কখনো দৈহিক কোষে হয় না, এবং সর্বদাই 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে তোমার কোষে হয়। আর নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হচ্ছে নিষেকের পরে জাইগোটে সংগঠিত হয়। তাহলে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস কোথায় হয়? নিষেকের পরে জাইগোটে সংগঠিত হয়। আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হচ্ছে নিষেকের পূর্বেই জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে হচ্ছে মায়োসিস হয়। তাহলে উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হয় জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টির সময়, আর নিম্ন শ্রেণীর জীবে নিষেকের পরে জাইগোটে মায়োসিস হয়। আর মায়োসিস সবসময় হচ্ছে ডিপ্লয়েড কোষে হয়, এবং এটা মাতৃকোষেই সাধারণত হয়। প্যাকাইটিন দেখো মায়োসিসের থেকে তোমার বেশি পড়তে হবে, আসলে হচ্ছে প্যাকাইটিনটা পরীক্ষায় বেশি আসে। তাহলে এই পর্যায়ে যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমাটিডে হচ্ছে বিভক্ত দেখা যায়, অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্ট 2টি সেন্ট্রোমিয়ার এবং হচ্ছে 4টি ক্রোমাটিড থাকে, এটাকে টেট্রাড বলে। আমরা বিস্তারিত পড়ছি এগুলো মেইন ক্লাসে। একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, আর একই জোড়ার 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড বলে। 2টি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির বা এই যে ক্রস চিহ্নের মতো জোড়া স্থলকে এক বচনে হচ্ছে কায়াজমা, আর বহু বচনে কায়াজমাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলা হয়? ক্রসিং ওভার বলে। এইগুলো থেকে প্রশ্ন আসে। দেখো নিচের কোন অঙ্গ এরিথ্রোপয়েটিন উৎপাদন করে? যাই হোক, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, বৃক্ক, ঠিক আছে। আর সাথে হচ্ছে এখান থেকে আরেকটা বিখ্যাত প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে ক্রসিং ওভার কোথায় হয়? তাহলে ক্রসিং ওভার কোথায় হয়, অ্যান্সার কি বলো? তাহলে ক্রসিং ওভার কোথায় হয়, অ্যান্সার হচ্ছে প্যাকাইটিনে হচ্ছে ক্রসিং ওভার হয়, ঠিক আছে। টেট্রাট কোথায় দেখা যায়? প্যাকাইটিনে দেখা যায়। বুঝতে পারছো? কায়াজমা কি? এক্স আকৃতির। এগুলো থেকেও প্রশ্ন আসছে এখান থেকে। আচ্ছা, এবার চলে আসো মেটাফেজ 1। তাহলে মাইটোটিক মেটাফেজের মতোই এই পর্যায়ে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে মেটাফেজ 1-এর সাথে মাইটোসিস মেটাফেজের পার্থক্য হচ্ছে মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার ভাগ হয়, কিন্তু মিওসিসের ক্ষেত্রে মেটাফেজ 1-এ হচ্ছে সেন্ট্রোমিয়ার ভাগ হয় না, তার বদলে কি হয়? ওই যে ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ওই যে একটু আগে পড়ছিলাম ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, এটা হচ্ছে মায়োসিস 1-এ হয়। তাহলে মায়োসিস 1-এর মেটাফেজ 1-এর সাথে মাইটোসিসের মেটাফেজের পার্থক্য হচ্ছে আসলে কি, যে এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, তার বদলে হচ্ছে লুপের সৃষ্টি হয়। লুপ মানে এরকম একটু পেঁচানো লুপ তৈরি হয়। জীবজগতে মায়োসিসের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, হেডলাইনগুলো হচ্ছে একবার পড়বা। জননকোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি, যৌনক্রম, মেন্ডেলের সূত্র। এটা মনে রাখার একটা টেকনিক আছে। মায়োসিসের গুরুত্ব এটা তুমি একটা চমৎকার ছন্দ দিয়ে মনে রাখতে পারো, গাঁজা মাপা অবৈধ। ঠিক আছে, তাহলে কি হইল? গাঁজা মাপা অবৈধ। গাতে হচ্ছে দেখো গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, গতে। জতে হচ্ছে জনন কোষ সৃষ্টি এবং যৌনক্রম। আচ্ছা, মাপা, মতে হচ্ছে মেন্ডেলের সূত্র, পতে হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, অবৈধ, অতে হচ্ছে অভিব্যক্তি, বতে হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি, আর ধতে হচ্ছে ধ্রুব রাখা, অর্থাৎ বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। তাহলে বুঝছো, গাঁজা মাপা অবৈধ। গতে হচ্ছে গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, জতে হচ্ছে জননকোষ সৃষ্টি, মতে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, ও আর জতে হচ্ছে যৌনক্রম আছে, মতে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, এটা মায়োসিস দিয়ে দেওয়া হয়। পতে হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, অতে হচ্ছে অভিব্যক্তি সৃষ্টি, বতে হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি, ধতে হচ্ছে ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। দেখো তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? অ্যানাফেজ পর্যায়ে। এগুলো আমরা সলভ করে ফেলছি। ওকে, এবার আসো ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে দেখো ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্যের ক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখি যে ক্রসিং ওভারের ফলে
দেখো দুটি ক্রোমাটিডের মধ্যে হচ্ছে অংশের বিনিময় ঘটে, ফলে তোমার জিনগত পরিবর্তন সাধিত হয়। তারপরে হচ্ছে বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য, সৃষ্ট জীবে হচ্ছে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয় বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে। আচ্ছা, এই যে বৈচিত্র্য এটা দুইবার আসছে, সমস্যা নাই। ক্রসিং ওভারের মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে একটু দেখবা। তারপরে ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয়ে ক্রসিং ওভার এর গুরুত্ব আছে। জেনেটিক ম্যাপ তৈরি, ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন হয়। দেখো এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 প্রশ্ন আসছে। জেনেটিক ম্যাপ তৈরি করা হয় তাহলে কিসের থেকে? ক্রসিং ওভারের শতকরা হার থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়। কঠিন সহজ? দেখো তাহলে আমাদের মোটামুটি বইটার গুরুত্বপূর্ণ লাইন পড়া হয়ে গেছে, সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের গত 15 বছরে আসা মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন সলভ করা হয়ে গেল। এইবার আসো ভাই প্রিসাইজ এক্সট্রা ইনফোটা একটু দেখি। তাহলে আজিবুর স্যারের বইয়ের থেকে কিছু এক্সট্রা ইনফো দেখি। তাহলে মানুষের জীবনকালে দেহের কোষগুলো প্রায় 10 কোয়াড্রিলিয়ন বা 10⁻15 বার বিভাজিত হয়। মানুষের একটি সাধারণ দেহকোষে মাত্র 4 থেকে 60 বার হচ্ছে প্রতিলিপন এবং বিভাজন ঘটে, এরপর এরা এদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। একটু দেখলা, এগুলো এত ডিটেলস লাগবে না, যা পড়াচ্ছি শুধু এইটুকু একবার করে দেখবা। কোষ বিভাজনের গুরুত্ব দেখো, এই যে এককোষী জাইগোট দ্বারা বহুকোষী জীবের জীবন চক্র হচ্ছে শুরু হয়। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এখানে একটা লাইন পড়বা। ভ্রূণ বিজ্ঞানী রিমেক 1955 সালে মুরগির ভ্রূণের আরবিসি বা লোহিত রক্তকণিকাতে অ্যামাইটোসিস প্রত্যক্ষ করেন। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, সকল ভ্রূণ কোষ মাইটোসিস প্রক্রিয়াতে হচ্ছে বিভক্ত হয়। জননাঙ্গের বিকাশ এবং বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়। উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড এবং মূলের শীর্ষস্থ ভাজক টিস্যু মাইটোসিসের মাধ্যমে সংগঠিত হয়। এবার আসো জীবে ইন্টারফেজ দশার গুরুত্ব দেখো। ক্রোমোজোমাল ডিএনএর হচ্ছে তোমার প্রতিলিপন, তারপরে হচ্ছে আরএনএর সংশ্লেষণ এবং হিস্টোন প্রোটিনের পরিমাণ বৃদ্ধি ঘটে হচ্ছে ইন্টারফেজে। প্রয়োজনীয় শক্তি সরবরাহের জন্য শক্তি সমৃদ্ধ উপাদানের সংশ্লেষণ হয়। প্রাণী কোষে সেন্ট্রিওলের বিভাজন ঘটে। উদ্ভিদ কোষে হচ্ছে মাইক্রোটিউবুলস হচ্ছে তোমার সৃষ্টি হয়, ঠিক আছে। এবার আসো মাইটোসিস দশা বা এম দশা, তোমরা এগুলো জানো। ইকোলাই বা এশকেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষচক্র হচ্ছে মাত্র 20 থেকে 30 মিনিট, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে কোষচক্র 12 থেকে 24 ঘন্টা দীর্ঘ হতে পারে। এগুলো একটু মনে রাখলা। কোষচক্র নিয়ন্ত্রণ করে কে কে? দেখো সাইক্লিন সিডিকে যৌগ, তারপরে সাইক্লিন সিডিকে এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যৌগ, P53 প্রোটিন আর P27 প্রোটিন হচ্ছে কোষে উচ্চমাত্রার যদি P27 প্রোটিন থাকে সেটা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। এখান থেকে এই প্রোমেটাফেজ থেকে একটু পড়তে হবে যে মাকুতন্তু মানে কি। স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তুকে বলা হয় মাকুতন্তু। তাহলে মাকুতন্তুর কিছু তন্তু এক মেরু হতে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, এগুলোকে অবিচ্ছিন্ন তন্তু বলে। আর সাইটোকাইনেসিস হচ্ছে ওই যে ডাবের পানি মুক্ত নিউক্লিয়াস বিভাজনের ফসল। আর শৈবাল ছত্রাকের ওই যে দেখো বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইটিক, ঠিক আছে। ওই যে শৈবাল এবং ছত্রাক এগুলোকে উদ্ভিদ হিসেবে ধরে নেওয়া হয়েছে। ওই যে বলছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, এগুলোর উদ্ভিদ হিসেবে ধরে নিছে, এই জন্য এগুলোর বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলা হয়। আর দেখো বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে তোমার কি বলে? প্লাজমোডিয়াম বলে। পতে প্রাণী, পতে প্লাজমোডিয়াম। আর প্রাণীর পেশির মধ্যে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনসাইটিয়াম বলে। পেশি কোষের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনসাইটিয়াম বলে। এগুলো আজিবুর স্যারের বইয়ের এক্সট্রা ইনফো। মাইটোসিস কোষ বিভাজনের জৈবিক গুরুত্বটা একটু দেখবা। বৃদ্ধি এবং বিকাশ হয়, ঠিক আছে। ভ্রূণীয় পরিস্ফুটনটা একটু দেখবা, যে নিষিক্ত জাইগোটকে হচ্ছে ভ্রূণে এবং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, এগুলো জাস্ট একটু দেখবা। ক্রোমোজোমের নিত্যতা, মাতৃকোষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষেও বর্তমান থেকে ক্রোমোজোমের নিত্যতা সূত্র সে মেনে চলে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সে সমান রাখতেছে, এটাকেই তোমার বলা হয় ক্রোমোজোমের নিত্যতা, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা এই যে দেখো অস্থিমজ্জায় এবং হচ্ছে যকৃতে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়, এগুলো একটু তোমরা পড়লা। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে কি বলে? নিওপ্লাসিয়া বলে। দেখছো আজিবুর স্যারের বইয়ে এক্সট্রা ইনফো, নিওপ্লাসিয়া বলে। এ কারণে সৃষ্ট কোষ যখন দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তখন এটাকে ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া বা ক্যান্সার বলে। নিওপ্লাসিয়ার ফলে সৃষ্ট কোষ যখন দেহের কোনো একটা স্থানে সীমাবদ্ধ থাকে তখন এটাকে বিনাইন নিওপ্লাসিয়া বলে। আচ্ছা, তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে কি বলে? নিওপ্লাসিয়া বলে। নিও শব্দের মানে হচ্ছে নতুন করে, অর্থাৎ এই কোষগুলা নতুন করে তৈরি হচ্ছে। নিও মানে নতুন করে, এজন্য নিওপ্লাসিয়া বলে। এখন এই কোষগুলা যখন দেহের বিভিন্ন স্থানে ছড়ায় পড়ে, অর্থাৎ সব জায়গায় ছড়ায় পড়ে, এটা দেহের জন্য ক্ষতিকর, এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট নিওপ্লাসিয়া।
কিন্তু এই নিওপ্লাসিয়ার কোষগুলো যদি এক জায়গাতেই সীমাবদ্ধ থাকে, চারপাশে ছড়িয়ে না পড়ে যদি একটা জায়গাতেই থাকে, তাহলে সেটাকে বলা হয় বিনাইন নিওপ্লাসিয়া। ঠিক আছে? অনিয়ন্ত্রিত মাইটোসিসে তোমার কিছু টার্ম পড়তে হবে। প্রোটঅঙ্কোজিন, অঙ্ক মানে উৎপাদনকারী। ঠিক আছে? তাহলে যে সমস্ত জিন পজিটিভ কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে তাকে প্রোটঅঙ্কোজিন বলে। সিডিকে জিন হচ্ছে একটা প্রোটঅঙ্কোজিন। টিউমার সাপ্রেসর জিন, সাপ্রেসর মানে দমিয়ে রাখা। তাহলে প্রোটঅঙ্কোজিনের মতো কোষে অনেক প্রকারের প্রোটিন আছে যেগুলো নেগেটিভ ধরনের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সার সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। টিউমার সাপ্রেসর জিন হচ্ছে এই সমস্ত টিউমারকে সাপ্রেস করে রাখে। টিউমার মানে তো টিউমার, বুঝতেই পারতেছো। সাপ্রেসর মানে আটকে রাখে, অর্থাৎ এগুলো টিউমার তৈরি হওয়াটাকে আটকে রাখে। তাহলে টিউমার সাপ্রেসর জিন কি করে দেখো, এই যে টিউমার সাপ্রেসর জিন এমন একটি জিন যা কোষের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধিকে আটকে রাখে বা রোধ করে। বুঝছো? কার্সিনোজেনিক এজেন্ট, কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার। হ্যাঁ, তাহলে যেসব উপাদান বা এজেন্টের কারণে দেহে ক্যান্সার সৃষ্টি হয় তাদেরকে কার্সিনোজেনিক এজেন্ট বলে। কার্সিনোজেন মানে ক্যান্সার। তাহলে যারা ক্যান্সার তৈরি করে কার্সিনোজেনিক এজেন্ট, যেমন সিগারেটের ধোঁয়ায় বিদ্যমান টার, এক্স রে, এগুলো কার্সিনোজেনিক এজেন্ট। তাহলে দেহের প্রতিদিন প্রায় 50 থেকে 80 বিলিয়ন কোষের মৃত্যু ঘটে, যা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। তার মানে ডেইলি আমাদের 50 থেকে 80 বিলিয়ন কোষের মৃত্যু হয়, যেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণ হচ্ছে। ঠিক আছে? তারপরে দেখো যে ভ্রূণীয় বিকাশের সময় হাতের আঙ্গুলের পৃথকীকরণ, হাতের আঙ্গুল মনে করো পৃথকীকরণ হয়। আগে ভ্রূণ অবস্থায় আমাদের হাতের আঙ্গুলগুলো একসাথে লাগানো থাকে হাঁসের পায়ের মতো। পরবর্তীতে হাতের আঙ্গুলগুলোর মাঝখানে কোষীয় মৃত্যু হয়, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মৃত্যু হয়ে হাতের আঙ্গুলগুলো পৃথক হয়ে যায়। ঠিক আছে? এগুলো একটু একবার দেখবা। ওকে, তাহলে যেসব কোষে মিওসিস ঘটে একটু দেখবা। তাহলে নগ্নবীজ উদ্ভিদের মাইক্রো এবং ম্যাক্রোস্পোরাঞ্জিয়ামের কোষে হচ্ছে মিওসিস হয়। অপুষ্পক টেরিডোফাইটের ক্ষেত্রে স্ট্রোবিলাস অথবা সোরাস মধ্যস্থ স্পোরাঞ্জিয়ামে মিওসিস হয়, একটু একবার করে দেখলা। এবার আসো ডিপ্লোটিন বা ডিপ্লোনিমা। দেখো ডিপ্লোটিন বা ডিপ্লোনিমা, দেখো মানুষের ডিম্বাণুজনন প্রক্রিয়ায় বিকাশমান ওসাইটগুলো ভ্রূণীয় অবস্থায় ডিপ্লোটিন দশায় হচ্ছে থেমে যায়, একটু দেখলা। বিকাশমান ডিম্বাণু কোষের থেমে থাকা এই অবস্থাকে ডিকটায়োটন দশা বলে। পরীক্ষা আসতে পারে যে বিকাশমান ডিম্বাণু কোষের থেমে থাকা অবস্থাকে কি বলে? ডিকটায়োটেন দশা বলে। বয়সন্ধিকালের সময় লুটিনাইজিং হরমোনের প্রভাবে ডিকটায়োটেন দশার সমাপ্তি হয়। কোন হরমোনের প্রভাবে ডিকটায়োটেন দশার সমাপ্তি হয়? লুটিনাইজিং হরমোন। এগুলো বিস্তারিত পড়ার দরকার নাই, মেইন বই পড়ে দেন আমরা প্রিসাইজ এক্সট্রা ইনফো পড়বো, 1-2 পৃষ্ঠা পড়বো। পড়তে পারলে পড়বো, না পড়তে পারলেও সমস্যা নেই। আগে মেইন বই পড়বো, হাসান স্যারের বইটা। কোন কোন জিনিস ক্রসিং ওভারকে প্রভাবিত করে দেখো। এক্স রে ক্রসিং ওভারকে হচ্ছে প্রভাবিত করে, এগুলো একটু দেখবা। তারপরে দেখো তোমার হচ্ছে ক্রোমোজোম অংশের ইনভার্সন ক্রসিং ওভারকে প্রতিহত করে। কিছু রাসায়নিক পদার্থ আছে, ঠিক আছে, এগুলো একটু নাম পড়বা। ক্রসিং ওভারকে হ্রাস করে এরকম কিছু রাসায়নিক পদার্থের নাম একটু পড়বা। কলকিসিন, সেলিনিয়াম, এগুলো হচ্ছে ক্রসিং ওভারকে হ্রাস করে। আচ্ছা, এবার আসো আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফো, একদম ছোট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10⁻14 সংখ্যক কোষ থাকে এবং জীবনকালে কোষগুলো প্রায় 10 কোয়াড্রিলিয়ন 10⁻15 বার বিভাজিত হয়। আজিবুর স্যারের বইয়ে পড়ছো। অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এসসিপির ফুল মিনিংটা পরীক্ষায় আসতে পারে, সিঙ্গেল সেল প্রোটিন। এটা উৎপাদনের ক্ষেত্রে কে ভূমিকা পালন করে? অ্যামাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষচক্রের গুরুত্ব বা তাৎপর্য একটু আমরা দেখি। জীবের জীবনে কোষচক্র অসীম গুরুত্ব বহন করে। কোষচক্র না থাকলে কোনো জীবই বংশবৃদ্ধি করতে পারতো না। কোষচক্র স্বাভাবিক থাকলে বৃদ্ধিটাও স্বাভাবিক হয়। কোষচক্র যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে ক্যান্সারও হতে পারে। এবার আসে অ্যাপোপ্টোসিস। ওই যে বলছিলাম যে আমাদের জন্মের সময় মানে মায়ের পেটে থাকা অবস্থায় হাতের 5টা আঙ্গুল হাঁসের আঙ্গুলের মতো একসাথে থাকে, পরবর্তীতে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে 5টা আঙ্গুল হচ্ছে পৃথক হয়। আবার আমাদের রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াম লাইনিংয়ের লক্ষ লক্ষ কোষই অ্যাপোপ্টোসিস পদ্ধতিতে ধ্বংস হচ্ছে। এটা হাসান স্যারের বইও আমরা পড়ছি। মায়োসিস 2 এর পর্যায় সংখ্যা হচ্ছে তোমার 4টা। প্রোফেজ 2 দশায় আয়তনে নিউক্লিয়াসটা হচ্ছে বড় হয় আর স্পিন্ডল যন্ত্র তৈরি হয় মায়োসিস 2 এর। মেটাফেজ 2 দশায় হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। শেষ। তাহলে দেখছো একটা রিভিশন ক্লাসে কত সুন্দর করে তোমাদেরকে হচ্ছে হাসান স্যারের বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, গত 15 বছরে আসা মেডিকেল ডেন্টাল প্রশ্ন এবং প্রিসাইজ এক্সট্রা ইনফো 2টা বই থেকে আমরা পড়ায় দিলাম। এইভাবেই আমাদের লাস্ট ফাইট ব্যাচের হচ্ছে আসলে কি চলবে, লাস্ট ফাইট ব্যাচে আসলে এইভাবেই হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে পড়াবো। তো তোমরা যদি আমাদের লাস্ট ফাইট ব্যাচে ভর্তি হতে চাও
তাহলে প্রথম কমেন্টে থাকা হচ্ছে লিঙ্কে ক্লিক করে এখনই ভর্তি হয়ে যাও। মাত্র 599 টাকায় তোমরা এরকম 15টা রিভিশন ক্লাস পাবা। প্রত্যেকটা ক্লাসের হচ্ছে এরকম প্রিসাইজ রিভিশন নোট পাবা, যেটা মানে রিভিশন দিতে অনেক সহজ হবে। একটা লাস্ট ফাইট বই পাবা, এই যে দেখো একটা লাস্ট ফাইট বই পাবা। এই বইয়ে হচ্ছে শেষ মুহূর্তে জিকে ইংলিশের হচ্ছে সাজেশন দেওয়া আছে, ইংলিশ ভোকাবুলারির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। শেষ 7 দিনে বাসায় বসে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000টা প্রশ্ন, যেগুলো পড়লে তোমার মোটামুটি একদম ওভারভিউ হবে প্রত্যেকটা সাবজেক্টে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 প্রশ্ন সেটা দেওয়া আছে, এবং প্রিসাইজ এক্সট্রা ইনফো এই বইয়ের মধ্যেও সুন্দর করে হচ্ছে গুছানো দেওয়া আছে। এবং এই বইটাতে হচ্ছে তোমার খুব সুন্দর করে তোমার বাকি সব কিছু একদম গুছানো, অর্থাৎ শেষ সময় রিভিশনের জন্য লাস্ট ফাইট এই বইটা পাবা। অর্থাৎ 599 টাকায় একটা আস্ত বই পাচ্ছ কুরিয়ারে। সাথে তোমাদেরকে শেষ দিকে প্র্যাকটিস করার জন্য হচ্ছে 10 সেট ওএমআর দিয়ে দিচ্ছি বইয়ের সাথে, 10 সেট ওএমআর। আর তারপরে তোমাদের হচ্ছে রুটিনটা, আমাদের লাস্ট ফাইট ব্যাচের রুটিন, এক্সাম রুটিন সব কিছু ওই বইয়ের সাথে দিয়ে দিচ্ছি। এগুলো তো পাচ্ছই, সাথে এই 15টা হচ্ছে রিভিশন ক্লাস, প্রিসাইজ রিভিশন নোট যেটার জন্য কারাকারি পড়ে যাবে, এগুলা পাচ্ছ। আর সাথে তো বুঝতেই পারতেছো যে 41টা হচ্ছে পরীক্ষা মডেল টেস্ট পাচ্ছ মাত্র 599 টাকায়। ভর্তি হয়ে যাও, প্রথম কমেন্টের হচ্ছে লিঙ্কে দেওয়া আছে, বা আমাদের এই পেজ থেকেও, এই পেজে মেসেজ দিলেও তুমি বিস্তারিত জানতে পারবা। ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবা, বা আমাদের এই পেজে মেসেজ দিলেও বিস্তারিত জানতে পারবা। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এই জিনিসটা তোমাকে অনেক উপকার করছে। এইভাবে তুমি যদি রিভিশন ক্লাসে অংশ নাও, তুমি অনেক ভালো করবা। এছাড়া তোমাকে যদি আগডুম বাগডুমভাবে যদি মনে করো পড়ানো হয়, ঠিক আছে, অগোছালোভাবে পড়ানো হয়, প্রশ্ন ব্যাংক সলভ করা যদি না হয়, এরকম করে পড়াইলে এক্সট্রা ইনফো যদি রিভিশন ক্লাসে না পড়ানো হয়, ওই ধরনের রিভিশন ক্লাস করে এখন তোমার লাভ নাই। কারণ শেষ মুহূর্তে আমি তো বলছি এই জিনিসগুলো টাচ করতে হবে রিভিশনের সময়, সাথে ফিজিক্স কেমিস্ট্রি হলে অনুশীলনী টাচ করতে হবে। এইগুলো যদি রিভিশনের সময় টাচ করতে পারো, তাহলেই তোমার প্রস্তুতি ভালো হবে, মেডিকেলে চান্স পাবা। আর যদি শুধু মেইন বই দাগায় দাগায় যদি রিভিশন ক্লাসেও যদি সেমভাবে পড়ানো হয়, সারা বছর আমরা মেইন কোর্সে মেইন বই দাগায় দাগায় বিস্তারিত পড়াইছি, কিন্তু এখন এত সময়ও নাই। আর মেইন বই দাগায় দাগায় হচ্ছে তোমার পড়াইলে তোমার ওই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ সলভও করানো সম্ভব হবে না। এক্সট্রা ইনফো দেখবা যে পড়াচ্ছে না প্রিসাইজ করে, অনুশীলনী সলভের কোনো কিছুই টাচ করতেছে না। এইভাবে রিভিশন দিয়ে তুমি আসলে ইফেক্টিভ রিভিশন হবে না, তোমার টাইম ওয়েস্ট হবে। দিন শেষে তোমার শুধু হয়তো মেইন বই একটু পড়া হবে, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কিছু এখন পড়তে হয় শেষ মুহূর্তে, বুঝতেই পারতেছো। প্রশ্ন ব্যাংক সলভ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। তাহলে এইগুলোর জন্য সব কিছু মিলে গুছায় একমাত্র আরটিডিএসই হচ্ছে পাবা। সো যারা ভর্তি হতে চাও চলে এসো, দেখা হবে তোমাদের সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।